আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যে যুদ্ধে নেমেছে ন্যাটো। জানিয়ে দেব ইসরায়েল নতুন করে শর্ত না দিলে গাজায় এখনই যুদ্ধবিরতি সম্ভব বলছে হামাস। এরপরে রয়েছে যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব এবার সরকার বিরোধী আন্দোলন স্থগিত ঘোষণা করল ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যে যুদ্ধে নেমেছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটাই প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক এই জোটটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো। তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। এই সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইসবাডেন শহরে মার্কিন ঘাঁটিকে ক্লে ব্যারাকসে অবস্থিত। মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেশাতো। কিয়েভকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তরের সুপ্রিম হেডকোয়ার্টারে অ্যালাইন্ড পাওয়ার্স ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছেন। শেপ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও সুপ্রিম অ্যালাইন্ড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভলি জানিয়েছেন, ইউক্রেনকে আরও শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেশাতো গঠন করা হয়েছে। নেশাতোর কাছে দায়িত্ব স্থানান্তর ও হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় 50টি দেশের একটি এডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। এই সামরিক ঘাঁটিটিতেই ইউক্রেনকে সহায়তাকারী আনুষ্ঠানিক জোটের প্রথম বৈঠক হয়েছিল। এদিকে ইসরায়েল যদি আবার নতুন শর্ত না দেয় তাহলে এখনই গাজায় যুদ্ধবিরতি সম্ভব জানিয়েছে হামাস। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা নতুন করে কোনো শর্ত আরোপ না করেই তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন। কাতারে মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি আইসিসি প্রতিনিধি দোহায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের অবস্থান ঘোষণা করছেন। এদিকে কাতারের অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহা যাবেন বলে জানিয়েছেন কোনো একটা রিপোর্টে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং সেখানে আটক পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 13 মাসে এই সংক্রান্ত আর কোনো আলোচনা সফল হয়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতুজ গত সোমবার বলেছে, গত বছরের নভেম্বর মাসে গাজার থেকে পণবন্দীদের মুক্ত করার আলোচনা সফলতার এত কাছাকাছি আর কখনোই আসেনি। একই দিন গাজা ভিত্তিক হামাসের একজন সিনিয়র নেতা বলেছিলেন, অতীতে যে কোনো সময়ের তুলনায় যুদ্ধবিরতির চুক্তি আলোচনা সফলতার কাছাকাছি রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতীতের মতো এবারও সমালোচনা ও আলোচনাকে পণ্ড করে দিতে পারেন। গত বছরের 7 অক্টোবর ঐতিহাসিক আল আকসা তুফান অভিযান শুরুর দিন ইসরায়েল থেকে যে 250 ইহুদিবাদী পণবন্দীকে ধরে নিয়ে আনা হয়েছিল তাদের মধ্যে এখনও 100 জনের মধ্যে জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। বাড়ির সীমানায় এসে দাদাগিরি একদমই চলবে না, সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার মদদে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মসনদ হারানো বাশার আল আসাদ এবার তুর্কিদের নজর পড়েছে সিরিয়ার মার্কিন মিত্রদের উপর। ওয়াশিংটনের কর্মকর্তাদের বিশ্বাস, যে কোনো সময় সিরিয়ায় থাকা তাদের মিত্ররা হামলার শিকার হবে, আর এই হামলা হবে এরদোয়ানের নির্দেশে। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সেনা জড়ো করেছে তুরস্ক। সিরিয়ার কুর্দি সংখ্যাগরিষ্ঠ এই শহর থেকে এর আগেও তুরস্কের
তুরস্কের টার্গেট হয়েছিল। এখন এই শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করায় সংঘাতের ব্যাপারে শঙ্কা করছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ বাহিনীর উপর বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক আর তার মিত্র মিলিশিয়ারা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে 2019 সালে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে তুরস্ক। মার্কিন কর্মকর্তা বলেছেন এবারও একই পরিমাণ সৈন্য মোতায়েনের ঘটনা দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন সিরিয়া সীমান্তের ভেতরে যে কোনো সময় অভিযান শুরু করতে পারে তুরস্ক। এমন অভিযান শুরু হলে এই অঞ্চলে স্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। ওই প্রতিবেদনে তুরস্কের উর্দি পরাক কমান্ডো আর্টিলারি ইউনিট এবং মিত্র মিলিশিয়াদের সীমান্তবর্তী এলাকায় কোনো কৌশলগত অবস্থান মোতায়েন করা হয়েছে তার বিস্তারিত রয়েছে। তুরস্কের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন সিরিয়ার কুর্দিশ বেসামরিক প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ইলহাম আহমেদ। তিনি চিঠি লিখে ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যেন এরদোয়ানকে এই অভিযানের পরিকল্পনা থেকে সরে আসতে চাপ দেয়। চিঠিতে বলা হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই সিরিয়ার কুর্দিশ অঞ্চল দখল করতে চায় তুরস্ক। এর আগে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েই ওই অঞ্চলের উপর আঙ্কারার কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হবে। তুর্কি অভিযানের পরিণতি ভয়াবহ হবে বলেও দাবি করেছেন ইলহাম। 2 লাখেরও বেশি কুর্দি বেসামরিক নাগরিককে ঘরছাড়া হতে পারে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে। কুর্দির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফকে মদত দিয়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোবানিতে পূর্ব এবং পশ্চিম দিক থেকে তাদের ঘিরে ধরেছে তুর্কি বাহিনী। এমন পরিস্থিতিতে এসডিএফ এর একজন মুখপাত্র জানিয়েছেন গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চেষ্টা চালানো হয়েছিল, তবে কোনো ধরনের চুক্তি ছাড়াই সেই যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যায়। এদিকে সরকার বিরোধী আন্দোলন স্থগিত করার ঘোষণা দেবে ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাদের অনুরোধে ঘোষিত সরকার বিরোধী আন্দোলন কয়েকদিনের জন্য স্থগিত করেছেন। ইমরান খানের বোন আলিমা খান আজ আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দিয়েছেন। আলিমা খান বলেন ইমরান খান দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এজন্য তিনি আরও কয়েকদিন অপেক্ষা করবেন। ইমরান খান এর আগে এক্স পোস্টে সরকারকে সতর্ক করে বলেছিলেন যদি তার দাবিগুলো পূরণ না করা হয় তাহলে তিনি সরকার বিরোধী আন্দোলন শুরু করবেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে 2023 সালে 9ই মে দাঙ্গা এবং পিটিআই বিক্ষোভকারীদের উপর চালানো, 26শে নভেম্বর দমন পীড়নের বিচারিক তদন্ত এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি। এই নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইমরান খান 5 সদস্যের একটি আলোচনা কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলো ওমর আইয়ুব খান, আলী আমিন গান্দাপুর, সাহেবজাদা হামিদ রেজা, সালমান আকরাম রাজা এবং আসাদ কায়সার। গত সপ্তাহে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে পিটিআই নেতা আসাদ কায়সারের বৈঠকের পর সরকার এবং পিটিআইয়ের মধ্যে আলোচনা হওয়ার খবর শোনা গিয়েছিল, তবে আসাদ কায়সার এই খবর অস্বীকার করেছেন এবং বলেছেন আমি স্পিকারের বাসভবনে গিয়েছিলাম কেবল সমবেদনা জানাতে, আলোচনার বিষয়ে কোনো কথা বলা হয়নি। এদিকে শাহবাজ সরকারও নিশ্চিত করেছে যে পিটিআইয়ের সঙ্গে কোনো আলোচনা শুরু হয়নি। ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানিয়েছেন ইমরান খানের আন্দোলনের পক্ষে 7টি যুক্তি তুলে ধরেছেন যেগুলো তার মতে সরকার বিরোধী আন্দোলনের ডাকের যৌক্তিকতা প্রমাণ করে। তিনি আরও বলেছেন যারা বিরোধী দলে রয়েছেন এবং ইমরান খানের সঙ্গে দেখা করতে চান তাদের স্বাগত জানানো হবে।